আমি মনে করি যে আমি প্রায় দীর্ঘ গ্যাপ নিয়ে আমি পর্যবেক্ষণ করলাম বাংলাদেশের পরিস্থিতিটা কি, আম, বহির্বিশ্বের কি, সবকিছু মিলায়ে ভূ রাজনীতি কি, বাংলাদেশে আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে যাচ্ছে। এখন বাংলাদেশে একজন আজকে লিড করছে একটা পত্রিকা, মানে বাংলাদেশ এখন কোন পথে। বাংলাদেশ তো এখন চরম উম, কি বলা যাবে যে ইকোনমিক্যালি বাংলাদেশ অনেক প্রবলেমের মধ্যে যাচ্ছে, ঋণে জর্জরিত বাংলাদেশ। এর মধ্যে দিয়ে বিভিন্ন দেশের সাথে চুক্তি করছে, যারা চুক্তি করছেন, আলোচনাগুলো আমরা করলাম, তারা কমিশন, আমি তো সবসময় লেখালেখি করি, এটা কমিশন বাণিজ্য, মূলত এটা কমিশন বাণিজ্য। আজকে যারা দেশপ্রেমিক বলে দাবিদার হয়ে রাষ্ট্রের চেয়ার গুলাই গিয়ে বসেছে, আমি তাদেরকে অধিকাংশকে, যেহেতু আমি পেশাগত কারণে অনেক বছর বাংলাদেশ সাংবাদিকতা করেছি, তাই কম বেশি ওদের সম্পর্কে আমার একটা ধারণা আছে এবং আমি খোঁজ খবর রাখি, খোঁজ খবর নিই। ব্যক্তিগুলা সম্পর্কে আমার কোনোদিনই পজিটিভ ধারণা নেই এবং থাকার কোনো কারণও নেই। আমি তো মনেই করি যে, আমি শুরুতেই বলেছিলাম, আপনারা জানেন না যে 1 মাসের মাথায় ইউনূস সরকারের বিরুদ্ধেই আমি অবস্থান নিয়ে ফেলি। প্রথম এক ধরনের ভেবাচাকা খেয়ে যাওয়ার ভিতর দিয়ে পরে আমি এই সপ্তাহ 3-এর মাথায় এসে আমি ইউনূস সরকারের বিরুদ্ধে আমি কঠোর সমালোচনার মধ্যে চলে যাই। তখন আমার পরিচিত যারা আমার গুম নিয়ে কথা বলতো, যারা গুম নিয়ে আন্দোলন করেছে, তারা অবাক হয়ে গেল কেন আমি ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলছি। আমি বলছি আমার জায়গা থেকে, আমার তো ব্যক্তিগত ওখানে কোনো চাওয়া নেই, পাওয়া নেই, ইন্টারেস্ট নেই। সো আমি দেখছি বাংলাদেশের মানুষের কথা, আমার পর্যায়ের মানুষরা কেমন থাকবে, দেশের মানুষ কেমন থাকবে, ক্ষমতাবানরা কেমন থাকবে, সবকিছু মিলাই আমি যখন দেখে আমি বুঝছি যে সবাই ছুটে গিয়েছে রাষ্ট্রের সুবিধা প্রাপ্তির জন্য, লাভের জন্য, বেনিফিটের জন্য। এর মধ্যে দিয়ে আমি যেহেতু একজন জনগণ, আমার পরিবার একজন সাধারণ জনগণ এর অংশ, তাই আমি সাধারণ জনগণের পক্ষে কথা বলার চেষ্টা করেছি যে এখানে যারা ক্ষমতা ডিল করছে, ক্ষমতা নিয়ে নাড়াচাড়া করছে, তারা জনগণের কোনো সমস্যা সমাধান করেনি, বরঞ্চ সমস্যার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আরো বড় করা হচ্ছে। আমরা শুরুতেই বলেছিলাম যে হাসিনা পরিবর্তনের ভিতর দিয়ে আমরা কি চেয়েছিলাম। আমাদের তো কোনো রূপরেখা ছিল না। বিএনপির একটা দফা ছিল, কয়েকটা দলের রাজনৈতিক দফা ছিল, সেখানে তো এরকম আজগুবি গণভোট, এইরকম আজগুবি দিস, মানে আপনার যে পার্লামেন্ট, আন্দোলনের সময় এগুলো ছিল না, পরে ধাপে না কিছুই ছিল না। জাস্ট হাসিনাকে সরাও, এই আন্দোলনের মধ্যে মেজর অংশ ছিল। আর ক্ষমতা দখলকারীদের তো আলাদা ডিজাইন ছিল, সেটা ক্ষমতা দখল করেছে যারা। এখনো মনে করি দখলদার বাহিনী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় রয়ে গিয়েছে। এখন বিএনপি যেহেতু রাজনৈতিক দল, গণতন্ত্রের দল, জনগণের দল, আওয়ামী লীগও তাই, বা যারা রাজনীতি করে তারা, কিন্তু এর মাধ্যমে বাংলাদেশের একজন এসে বলতে চেষ্টা করছে যে আপনি কি বাংলাদেশের সৎলোক নাকি, বা আপনি ও ভাই উদ্দেশ্যে বলার চেষ্টা করেছে। তা আমার বক্তব্য হলো ওনার ধারণা নেই আমাদের সম্পর্কে, যে বাংলাদেশের সৎকে বাংলাদেশের জনগণ সৎ, বাংলাদেশের রাজনীতিবিদ অসৎ। বাংলাদেশের জনগণ সৎ, জনগণ সৎ, জনগণ। আর একটা কথা বলি, সৎ না হলে আজকে আমরা এই কথা বলছি কেন? আমরা তো গা ভাষায় দিয়ে আর বেনিফিট নিতে পারতাম। আমরা এই কথাগুলো না, এটা সম্ভব তো। আমাকে তো ধরেন, মানুষ তো সৎ, কিন্তু বাংলাদেশে যারা ক্ষমতায় থাকে তারা সৎ না, সেটাই হচ্ছে এখন তো ক্ষমতা সৎ লোকদের নেওয়া হচ্ছে না, সেটা যারা রাজনীতির দুর্বলতা। ধারে ধারে ঘুরবে না। আপনি তো ডক্টর মনীষাকে নির্বাচিত করলেন না, তাহলে সৎ লোক কি আপনি কি চান? আপনি কি চান? তাসলিম জারাকে করলেন না, মনীষাকে করলেন না। মনীষা তো সেই অনেকদিন ধরে আন্দোলন। আচ্ছা, আরেকটা কথা আরো ক্লিয়ার করে দিস, এই যে সকল পার্টি জানে তার পার্টির মধ্যে অসৎ কারা, দুর্নীতি সন্ত্রাসী কারা। আমরা চাচ্ছি আন্না হাজারি, এটা এখানে জনাল হাজারি আসতেছে, এখানে শামীম ওসমান আসতেছে, এটা কারা? এটা জনগণ আনতেছে, তারা জনগণ তো আনতেছেন। মনীষা সে কোন সাল থেকে মনীষা নিজেও তো তরুণ, তো উনি তো তরুণদের পক্ষে। এখন সে আন্দোলন সংগ্রাম, সে কোভিড থেকে অনেক আগে থেকে সে রাজনীতিটা করে, তার সমস্ত কোয়ালিটি থাকার পরও আমরা এইরকম ভালো মানুষ নির্বাচিত করতে চাই না। এখন প্রশ্নটা হলো যে নির্বাচিত যে হয়, এটা একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার ভিতরে যেমন ধরেন, আমি একটা কথা বলি, আজকে একটা প্রসঙ্গ, ছোট একটা প্রসঙ্গ আনি,
যে মিরপুর 14-তে আমার অনেক যাতায়াত ছিল। মিরপুর 14-তে ধরেন তুলিকে ক্যান্ডিডেট করলো, তুলি লন্ডনে আসার পরে তারিক জিয়ার সাথে সে মায়ের ডাকে তার ভাই গুম হয়েছিল, বক্তব্যটা কেন হেরে গিয়েছি সে। তা আমি যে জিনিসটা বলার চেষ্টা করেছি যে আসলে যে বাংলাদেশের এই যে গণতন্ত্র ফিরত আনার যে লড়াই, শেখ হাসিনার আমলে মানে সংখ্যা কয়জন ছিল আমরা কিন্তু যারা কথা বলেছি, যারা কথা বলতাম তারা কিন্তু জানি। পরবর্তী পর্যায়ে পরিবর্তিত পরিস্থিতিতে এবং একটু আগে পরে নর্মাল হয়ে যাওয়ার ভিতর দিয়ে অনেকে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ফ্রম দা বিগিনিং এ হাসিনাকে সংশোধন করার জন্য আমরা কথা বলতাম, বা সেই দলের অপকর্মগুলোর জন্য না করে সেই জন্যই কথা বলতাম, সেগুলা বিরল ভাজন হয়ে গিয়েছে। এখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের যে উত্থান, যে নব্য অভ্যুত্থান চোর বলি আমি এদেরকে, আমি জনগণের অভ্যুত্থানকে চুরি করে নিজেরা ক্যাপিটাল বানিয়ে ফেলেছি। তো এখন সেই অংশটা বাংলাদেশে বারবার দখল করে নাই ক্ষমতা, বারবার, এটা একবার না বারবার। জনগণের শাসন বা জনগণের ক্ষমতায়ন, জনগণের শাসন বা জনগণের ক্ষমতায়ন, সেই কোশ্চেনটা আমরা যেভাবে বলি কিন্তু বাস্তবতায় বা প্র্যাকটিক্যালি আমরা সেটা দেখি না, যে কারণেই ভালো ভালো মানুষ নির্বাচনে জিতে আসতে পারে না, বা নির্বাচনের প্রক্রিয়াটা ওইভাবে নাই। আপনি যখন আমাকে বলবেন যে আমি তোমাকে নমিনেশন দিলাম, মানে কোন বেজের উপরে দিলেন আপনি আমাকে নমিনেশন? একটা বেস থাকতে হবে। তো আমি নির্বাচিত প্রতিনিধি হব, তাহলে আমার একটা ব্যাপক জনসংযোগ থাকা লাগবে, বা মানুষের সাথে আমার একটা সম্পর্ক থাকা লাগবে, জনপ্রতিনিধি আমি। কিন্তু আমরা দেশের জনপ্রতিনিধি যাদেরকে দেখি বা নির্বাচিত হয়ে যায়, এই যে আমি অভিযোগ করছি না, আজকে যারা এই যে অনেকেই নির্বাচিত হয়েছেন যাদের জনসংযোগ বা জনগণের জন্য তাদের কোনো ভূমিকা বা তাদের কোনো অবদান নেই, কিন্তু তারা নির্বাচিত হয়ে চলে আসছে। এখন যে বক্তব্য বাংলাদেশে এই নির্বাচনটা আসলে সংশয় তৈরি করে রেখে দিল, তো আমরা সংশয়কে অতিক্রম করতে চাই। আমরা আগামী দিনে আমার একটা বেসিক বক্তব্য দেওয়ার জন্য আমি কিন্তু আজকে এই আলোচনায় ঢুকেছি, সেটা হলো যে আগামী দিনে আমি যে জিনিসটা চাই, বাংলাদেশে কোনোদিন আগামী দিনে কোনো এনজিও, কোনো মানবাধিকার সংগঠন কেউ যেন রাষ্ট্রের চেয়ারে না বসে, কোনো মতেই যেন তারা মানে কোনো প্রক্রিয়ায় যেন না থাকে তাদেরকে রাষ্ট্রের চেয়ারে বসানো। আমি এই বেসিক জায়গাটাই ফাইট করতে আগামী প্রজন্মকে, আগামী দিন যারা রাজনীতি করতে চান তাদের হলো মূল লড়াই সেইখানে। তাই এটি সাম্রাজ্যবাদ একটি গোষ্ঠী, একটি দালাল শ্রেণী, একটি লুম্ফেন শ্রেণী, একটি পরবর্তী জীবনে তারা সম্পদ কিন্তু সব পাচার করে রেখে দিয়েছে বিদেশে, যারা এই রাষ্ট্রের চেয়ারে বসে আছে। শিক্ষিত চোর বড় ভয়ঙ্কর চোর, শিক্ষিত চোর বড় ভয়ঙ্কর চোর, অশিক্ষিত চোর তো সিদেল চোর। আমার যে বক্তব্য, আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে চিরদিনের জন্য এনজিও, মানে এই যে এনজিও মানবাধিকার সংগঠনের নামে ভাঁওতাবাজি, আমি তো ফেস করেছি দুইটা অংশকে, তা আমি এই ভাঁওতাবাজির অংশ বিনাশ করার জন্য, ধ্বংস করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই, রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই। বহুত পেঁচালাই ষড়যন্ত্রকারী এরা কখনোই জনগণের কল্যাণ করে না, এরা এদের কল্যাণ ছাড়া কখনোই রাষ্ট্রের কল্যাণ করে না, দেশের কল্যাণ করে না। দেশ বিক্রির জন্য এরাই হলো সিদ্ধহস্ত, যার জ্বলন্ত প্রমাণ 18 মাসে আমরা এই ইউনূস গণকে দেখলাম, এখনো দেখছি। কবে শেষ হবে, কবে ইউনূস যাবে? এই বিজয়ের এই বিজয় একটা প্রথম ধাপ, ইউনূসকে পরাস্ত করা, যে ইউনূস আর চাইলেও থাকতে পারবে না, মানুষ ঝাঁপিয়ে পড়বে এবং সংঘাত সৃষ্টি হবে। তা আশা করি ইউনূস উৎখাত হোক, বাংলাদেশের রাজনীতি থেকে ফিরত আসুক স্বাভাবিক প্রক্রিয়ায় বাংলাদেশ। সকলকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। পাটোয়ারি ভাই শেষ করবেন প্লিজ। আমাদের যে অনেক কিছু আমরা আশা করি, আমার চাওয়ার পাওয়ার মধ্যে অনেক গ্যাপ থাকে। আমাদের দুর্ভাগ্য, আমরা যা চাচ্ছি, সবাই চাচ্ছে, বেশ মেজরিটি লোকে চাচ্ছে এখানে একটা শান্তি করুক। কারণ যেহেতু আমাদের মাটির নিচে, আমি ওইটাই বলছি, মাটির নিচে রিসোর্স হয়ে গেছে, তারপরে তাদের প্রতিনিধি, তারা তো একটা প্রতিনিধি লাগবে, সেই প্রতিনিধিকে হাইলাইট করে তারা বিখ্যাত করতে হবে, নাহলে তো ওইটা করবে না। এই অতীতে যেসব জায়গার মধ্যে তারা করছে, তারা ওইখানে লেগুর দর্জি ঠিক করছে, ওই দালাল ঠিক করছে। তারা উদ্দেশ্য হলো একটা, তো তাদের প্রতিনিধি আমেরিকান কোনো লোক তো এসে আমার এখানে তার স্বার্থ রক্ষা করতে পারে, এখানে আমাদের দিয়ে কাজ করাবে। তারপরে ওই নরিয়াগাকেও একই অবস্থা করছে। যদি আজকে ছাত্ররা আন্দোলন না করতো, তাহলে যে মাথুরকে যেভাবে নিছে, ওইভাবে হাসিনাকে এভাবে তুলে নিয়ে যাইতো। আমি হাসিনা থাকতেই কথা বলছি যে এগুলি আমেরিকার ছটালে লাভ হবে না, এখন তারা আমেরিকা সারা বিশ্ব গিয়ে করতেছে, এখানে নীতির বলে কোনো কথা নাই।
এখন আমেরিকা কি চাচ্ছে সেটার উপরে, তবে আমেরিকা আমার কাছে যেসব মনে হচ্ছে আমেরিকা যা চাচ্ছে ওটা আমরা তাদেরকে সার্ভ করতেছি, তাদের চাওয়াটার আমরা কোনো আমাদের সাথে গ্যাপ তৈরি হয় না, মানে বর্তমান গভর্নমেন্টের সাথে কোনো গ্যাপ তৈরি হয় না আমেরিকার সাথে। আমেরিকার চাওয়াটাই দিয়েছে, নাহলে এটার প্রমাণ হলো, এটা উদাহরণ হিসেবে বললাম যে একদিন আগে সরকারের মেয়াদের একদিন আগে, ভোটের একদিন আগে তারা চুক্তি করছে, বিমান কিনা, যুদ্ধ জাহাজ কিনা, আর অনেক কিছু কেনাকাটার জন্য এত বড় চুক্তি, এত বড় চুক্তি, জনগণ, রাষ্ট্র প্রতিনিধি কাউকে বাদ দিয়ে, সবাইকে বাদ হ্যাঁ, দিয়ে। বাদ দিয়েছে। তাহলে এটা আমাদের লোকগুলি এত ভাষা আবার না বুঝা মতামত দিয়ে দিচ্ছে, আমরা ভুল ভাই করছি। আসলেই কি তারা রাজনীতিবিদ বা না, যারা, এখন তারা হচ্ছে তারা নির্বাচন এটা কি চায়, বোঝে না? নির্বাচন এটা আপনি নিয়ে। কেন বলছেন বোঝে না? তারা তো জানে এটা, তারা মুস্তেকা দিচ্ছে, তাই বলেন। না, আবারও কেউ বলে যে ওই যে বলছে, আপনি তো এটা বলছেন 99টা 99.9% হওয়ার পরে আরেকটা যে সরে আসছে যারা করতেছে, সেটা না বুঝে বলতেছে যে আমাদের ভুল ধরতেছে, তো সেই জন্যই কথাটা বলতেছি। যাই হোক, এখন আমার কথা হলো, আমি এখন এই যে মিডিয়াতে আমাদের আমাদের কাজ হলো একবার দাঁড়ান, একটু দায়িত্ব নিয়ে বলতেছি, এটার সমাধান হবে না, এটার সমাধান হবে না, আবার কামড়াকামড়ি হবে, আবার মারামারি হবে, আবার তখন আওয়ামী লীগের সহ এসে আন্দোলনে যোগ দিবে, তারপরে তখন আবার এই গভর্নমেন্ট ফর্ম হবে। এই যারা ইলেক্টেড যারা হবে তারা কিন্তু সরকার ঠিকমতো রান করতে পারবে না, তাদের সময় নিবে, এই সময়ের মধ্যে আরও অন্যরকম গেম খেলে দিবে। এই যে 6 মাস হাতে রাখা হয়েছে না, কিন্তু এইটার মধ্যে দিয়ে আরও অন্যরকম গেম হয়ে যাবে এখানে। আমি চাই যে আমার কথাটা মিথ্যা হোক, আমি খুশি হব।